হ্যালো বন্ধুরা, আনন্দ পাঠের পক্ষ থেকে সকলকে স্বাগত। শ্রীপান্থ রচিত হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধের যে ধারাবাহিক আলোচনা করছি, আজ তার তৃতীয় তথা শেষ পর্ব। আগের দিনের মতোই আজকের আলোচ্য অংশটুকুর মধ্যে যেসব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে সেগুলিও বলতে থাকব। শুরু করছি আজকের পাঠ। তার আগে প্রতিদিনের মতো বলে নিই, যদি ভালো লাগে, যদি মনে হয় এই ভিডিওগুলো তোমাদের কাজে লাগছে, তাহলে লাইক, বন্ধুদের মধ্যে শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমরা আগের দুটি পর্বে অর্থাৎ আগের যে আলোচ্য অংশ সেখানে দেখেছি লেখক তার কর্মক্ষেত্রের কথা দিয়ে বা কর্মক্ষেত্রের প্রসঙ্গ দিয়ে এই রচনাটি শুরু করেছেন। তারপর ফিরে গেছেন তার শৈশবের দিনগুলিতে, যেই সময় তারা নিজেদের হাতে কালি কলম তৈরি করে কলার পাতায় লেখা শুরু করেছিলেন। এরপর পৃথিবীর বিভিন্ন দেশের কলমের ইতিহাস, ধীরে ধীরে যন্ত্র সভ্যতার বিকাশ এবং তার ফলশ্রুতিতে অজস্র কলম বাজারে সুলভ হয়ে যাওয়া, এরপর ফাউন্টেন পেনের আবিষ্কার, লেখকের প্রথম ফাউন্টেন পেন কেনার স্মৃতি এবং কালজয়ী দুই লেখক শৈলজানন্দ মজুমদার ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ফাউন্টেন পেনের নেশার প্রসঙ্গ দিয়ে শেষ হয়েছিল আগের দিনের পর্বটি। আজকে তারপর থেকে আমরা শুরু করব। আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল রিজার্ভার পেন। ওয়াটারম্যান তাকেই অনেক উন্নত করে ফাউন্টেন পেন তৈরি করেছিলেন। আমাদের ঝর্ণা কলম, গায়ের ছেলে আমি অবশ্য ফাউন্টেন পেন হাতে তুলে নিয়েছি অনেক পরে। আমি ছিলাম কালি কলমের ভক্ত, অর্থাৎ দোয়াত আর নিবের কলম। বাঁশের বা কঞ্চির কলমকে ছুটে দিই শহরে হাই স্কুলে ভর্তি হওয়ার পর। কালি বানানো বন্ধ তখন। কাচের দোয়াতে আমরা কালি বানাতাম কালি ট্যাবলেট বা বড়িগুলি দিয়ে। লাল নীল দুরকম বড়ি পাওয়া যেত। অবশ্য তৈরি কালিও পাওয়া যেত দোয়াতে এবং বোতলে। তাদের বাহারি সব নাম, কাজল কালি, সুলেখা কালি ইত্যাদি। বিদেশি কালিও পাওয়া যেত, তবে তা প্রধানত ফাউন্টেন পেনের জন্য। নিব এবং হ্যান্ডেলও ছিল রকমারি। সোচালো মুখের নিবের মতো ছিল চওড়া মুখের নিব, যার যেমনটি চাই। হ্যাঁ, বিদেশে উন্নত ধরনের নিবও বের হয়েছিল একসময়। সেসব গরুর শিং নয়তো কচ্ছপের খোল থেকে তৈরি, খুব টেকসই। পালকের কলম তাড়াতাড়ি ভোঁতা হয়ে যায়, তাই এই ব্যবস্থা। কখনো বা শিঙের নিবের মুখে বসানো হতো হিরে। ফাউন্টেন পেন প্ল্যাটিনাম, সোনা এসব দিয়ে মুড়ে তাকে আরো দামি, আরো পোক্ত করা হতো। এসব করে রকমারি চেহারার সস্তা দামি ফাউন্টেন পেন বাজারে ছেড়ে ক্রমে হটিয়ে দেওয়া হলো দোয়াত আর কলমকে। আমরা যখন কলেজে পড়ছি তখন বলতে গেলে সব পড়ুয়ার পকেটেই ফাউন্টেন পেন। কঞ্চির কলম, খাগের কলম, পালকের কলম সব উধাও। সেই সঙ্গে শিক্ষিত ঘরে কিংবা অফিস আদালতে টেবিল থেকে উধাও জোড়া দোয়াত কলম, সেগুলি সাজিয়ে রাখার আসবাব। কালির আধার, ব্লটিং পেপার সব। একসময় লেখা শুকানো হতো বালি দিয়ে, পরে ব্লটিং পেপারে। সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটখাটো একটা অনুষ্ঠান। এই পুরো অংশটি জুড়েই অজস্র ছোট বড় প্রশ্ন আসতে পারে। যেমন শুরুতেই ফাউন্টেন পেনের আদি নাম কি ছিল, লেখক কিসের ভক্ত ছিলেন, এরপরে যে বিভিন্ন ধরনের কালির নাম সেগুলিও আসতে পারে। ফাউন্টেন পেনকে আরো দামি, আরো মহার্ঘ করে তোলার জন্য তাতে আরো কি যোগ করা হতো ইত্যাদি ছোট ছোট এক কথায় প্রশ্ন বা এমসিকিউ আসতেই পারে। এছাড়া এই যে এরকম করে রকমারি চেহারার সস্তা দামি ফাউন্টেন পেন বাজারে ছেড়ে ক্রমে হটিয়ে দেওয়া হলো দোয়াত আর কলমকে, এই লাইনটি কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটি তুলে দিয়ে বড় প্রশ্ন আসতে পারে। এরকম করে বলতে কিভাবে এবং অন্তর্নিহিত অর্থ বা তাৎপর্য ব্যাখ্যা করো, এরকম প্রশ্ন আসতে পারে। আর এছাড়া একদম শেষ লাইনটি যেখানে লেখা আছে সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটখাটো একটা অনুষ্ঠান, সেটি তুলে দিয়েও আসতে পারে যে লেখালেখিকে কেন ছোটখাটো অনুষ্ঠান বলা হয়েছে তার বিবরণ দাও। এই যে আগের দুই পর্ব এবং আজকের যে অংশটুকু পড়া হলো, সেটি থেকে তোমরা জলের মতো সহজে বুঝেই যাচ্ছ যে কিভাবে আগের দিনে লেখালেখির জন্য সময় ব্যয় করা হতো বা কত আয়োজন করা হতো। নিজেদের হাতে কলম কালি তৈরি,
এবং সেই লেখা শুকোনোর জন্য প্রথম দিকে বালি, পরে ব্লটিং পেপার ব্যবহার হতো। ফলে এই যে এত আয়োজন, এত কসরত করে একটা লেখাকে দাঁড় করানো হতো, সেটা সত্যি সত্যি একটা ছোটখাটো অনুষ্ঠানের মতো ছিল, কারণ তার জন্য প্রয়োজন ছিল অনেক চেষ্টা, অনেক আয়োজনের। দোয়াত যে কত রকমের হতে পারে না দেখলে বিশ্বাস করা শক্ত। কাচের, কাঠ গ্লাসের, পোর্সেলেনের, শ্বেতপাথরের, জেডের, পিতলের, ব্রোঞ্জের, ফেরাসিংয়ের, এমনকি সোনারও। এইটাও কিন্তু প্রশ্ন আসতে পারে যে কত ধরনের দোয়াত পাওয়া যায়। গ্রামে কেউ দু একটা পাশ দিতে পারলে বুড়ো বুড়িরা আশীর্বাদ করতেন, বেঁচে থাকো বাছা, তোমার সোনার দোয়াত কলম হোক। অর্থাৎ সোনার দোয়াত কলম একটা প্রতীক, শিক্ষিত মানুষের উন্নতির প্রতীক। সোনার দোয়াত কলম যে সত্যিই হতো তা জেনেছিলাম শুভ ঠাকুরের বিখ্যাত দোয়াত সংগ্রহ দেখে। কার বিখ্যাত দোয়াতের সংগ্রহ ছিল, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সাহিত্য এবং ইতিহাসের নানা চরিত্র পর্যন্ত যোগ করা ছিল কোনো কোনো দোয়াতে। অর্থাৎ সাহিত্য এবং ইতিহাসের, মানে তোমরা কল্পনা করো একটা কালি যে দোয়াতে থাকবে, সেই দোয়াতে সাহিত্য এবং ইতিহাসের নানান চরিত্র ফুটিয়ে তোলা হতো ছবির মাধ্যমে বা খোদাই করে। অবাক হয়ে সেদিন মনে মনে ভাবছিলাম, এইসব দোয়াতের কালি দিয়েই না শেক্সপিয়ার, দান্তে, মিল্টন, কালিদাস, ভবভূতি, কাশিরাম দাস, কৃত্তিবাস থেকে রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র সব অমর রচনা লিখে গেছেন। হায়, কোথায় গেল সেসব দিন! এখন ফাউন্টেন পেন, ক্রমে তাও বুঝিবা যায়। এখন বল পেন বা ডট পেন। লেখক একটু আগেই বলেছেন যে তিনি ছিলেন কালি কলমের ভক্ত, এবং সত্যি সত্যি এই যে দোয়াত আর কালির কলম, এই দিয়েই তো বিশ্বের অমর সাহিত্য রচিত হয়েছে। দোয়াত এবং কালির কলমেই লিখে রেখে গেছেন অমর সব সৃষ্টি পরবর্তী প্রজন্মের জন্য, অর্থাৎ আমাদের জন্য, যা পেয়ে আমরা আজও ধন্য হই। সেই জন্যেই তাঁর আক্ষেপ যে কোথায় গেল সেসব দিন, অর্থাৎ কোথায় গেল সেই দোয়াত, কালি ও কলমের দিন। এখন ফাউন্টেন পেনের যুগ, এবং সেটাও যায়। সত্যি সত্যি লেখক যখন এই রচনা লিখছেন তখনই পেনের ব্যবহার একেবারে, বিশেষত নিব পেনের ব্যবহার একেবারে বিলুপ্তির পথে। পুরোনো দিনের কিছু মানুষের কাছে হয়তো স্মৃতি হিসেবে তা রয়ে গেছে, এবং খুব মুষ্টিমেয় কিছু মানুষ সেটি আজও হয়তো ব্যবহার করে থাকেন। এখন বল পেন বা ডট পেন, এক রোগা লিকলিকে রিফিলে কে কতদূর দৌড়তে পারে তা নিয়ে তার গর্ব। বর্তমানের যে ডট পেনের যে রিফিল তোমরা সবাই পরিচিত, তার সঙ্গে খুব সরু একটা, সেই জন্য বলছে রোগা লিকলিকে, এবং একটি রিফিল দিয়ে তো অনেক দিন পর্যন্ত লেখা যায়, তাই বলছেন কার দৌড় কত দূর তাই নিয়ে তার গর্ব। ফাউন্টেন পেনও অবশ্য কম যায় না। একটা বিদেশি কাগজে ফাউন্টেন পেনের বিজ্ঞাপনে দেখেছিলাম ওদের তহবিলে নাকি রয়েছে 700 রকমের নিব। যারা গান চর্চা করেন তাদের জন্য, যারা শ্রুতিলেখক বা স্টেনোগ্রাফার তাদের জন্য, যারা বাঁহাতে লেখেন তাদের জন্য, এক কথায় সব ধরনের লেখকের জন্য আলাদা আলাদা নিব। যন্ত্রযুগ সকলের দাবি মেটাতেই তৈরি। খুব ইম্পর্টেন্ট লাইন। অন্তর্নিহিত অর্থ, প্রসঙ্গ এবং তাৎপর্য ব্যাখ্যা করো, যে কোনোভাবে আসতে পারে। হ্যাঁ, টাকার কুমিরদের খুশি করারও ব্যবস্থা তাদের হাতে। একটি কলমের দাম ধার্য হয়েছে 2500 পাউন্ড বলে লেখক ব্র্যাকেটে সেই সময়কার পাউন্ডের তুলনায় টাকার মূল্য বলেছেন। 1 পাউন্ড সমান 75 টাকা। হিসেব করে দেখো কত টাকা। সে কলমের সোনার অঙ্গ, হীরের হৃদয়। সোনায় গড়া, হিরে বসানো জড়োয়া কলমের দাম তো হবেই, দামি বল পয়েন্টও আছে বটে। অর্থাৎ এই যে যন্ত্রযুগ সকলের দাবি মিটিয়ে প্রত্যেকের প্রয়োজন অনুযায়ী নিবের যোগান দিতে তাদের অসুবিধে হবে না। সেই সঙ্গে রয়েছে সোনা, হিরে ইত্যাদি বসানো মহামূল্যবান পেনও কিন্তু পাওয়া যায়। সেরকমই একটি মূল্যবান পেনের তিনি একটা উদাহরণ দিয়েছেন যে একটি কলমের দাম 2500 পাউন্ড, বা টাকায় রূপান্তরিত করলে সেটা যে বিপুল পরিমাণ একটা টাকা, সেটা বুঝতেই পারছো। শুধু নিব পেন নয়, শেষে বলছেন দামি বল পয়েন্ট পেনও আছে। আশ্চর্য, সবই আজ অবলুপ্তির পথে। কম্পিউটার তাদের জাদুঘরে পাঠাবে বলে যেন প্রতিজ্ঞা করেছে। ফলে আমার মতো আরও কেউ কেউ নিশ্চয়ই বিপন্ন বোধ করছেন। এই লাইনটাও ইম্পর্টেন্ট, কারণ ও প্রসঙ্গ নির্দেশ করো আসতে পারে। এই এতক্ষণ ছিল লেখকের একটা আক্ষেপ কলমের, বিশেষ করে দোয়াত কলম, নিবের কলমের অবলুপ্তি হওয়ার জন্যে। কিন্তু এবারে লেখক যেন
কোথাও একটা বিপন্ন বোধ করছেন, মানে নিজেকে তিনি বিপদগ্রস্ত ভাবছেন। তার কারণ যে ঠিক আছে, দোয়াতের কলম বা নিবের কলম এগুলি চলে গিয়ে অন্য ধরনের কলম এসেছে, সেটাই স্বাভাবিক, পরিবর্তনই জীবনের মূল মন্ত্র। এবং যন্ত্র সভ্যতার আবিষ্কারের সঙ্গে সঙ্গে আমাদের জীবনযাত্রা যত সহজ হয়ে যাচ্ছে, বিশেষত এরকম নানান উপকরণের কারণে, টেকনোলজির উন্নতির কারণে, ফলে নানান ধরনের কলম এসেছে, সেটা ঠিক আছে, সেটা একরকম তাকে মেনে নিতে হবে। কিন্তু এই যে পুরো কলম জিনিসটাই অবলুপ্তির পথে, কম্পিউটার হাতে কলমে লেখা ব্যাপারটিকেই যে একেবারে নিঃশেষ করে দিতে চলেছে, সেটা ভেবে লেখক সত্যি নিজেকে বিপন্ন মনে করছেন। মানুষের হাত থেকে যদি কেড়ে নেওয়া হয় কলম, যদি হাতের লেখা মুছে যায় চিরকালের জন্য, তবে আর রইল কি? এই লাইনগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এই একই ধরনের প্রশ্ন, একই ধরনের উত্তর। বঙ্কিমচন্দ্র লিখেছিলেন, লাঠি তোমার দিন ফুরাইয়াছে, কলমের দিনও কি ফুরালো? হতে পারে, কিন্তু ইতিহাসে ঠাঁই তার পাকা। যারা ওস্তাদ কলমবাজ তাদের বলা হতো ক্যালিগ্রাফিস্ট বা লিপিকুশলী। মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির, কত না সম্মান। শুধু মুঘল কেন, বিশ্বের সব দরবারেই। আমাদের এই বাংলা মুলুকেও রাজা জমিদাররা লিপিকুশলীদের গুণী বলে সম্মান করতেন, তাদের ভরণ পোষণ করতেন। সাধারণ গৃহস্থ লিপিকরদের ডেকে পুঁথি নকল করাতেন। এখনো পুঁথি দেখলে চোখ জুড়িয়ে যায়। সমানি সম শীর্ষানি ঘনানি বিরলানি চ, অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইন এটি একটি বিখ্যাত সংস্কৃত শ্লোক, যার অর্থ এখানে দেওয়া আছে, সব অক্ষর সমান, প্রতিটি ছত্র সুশৃঙ্খল পরিচ্ছন্ন। অর্থাৎ এই যে লিপিকর যাদের বলা হতো, যারা পুঁথি নকল করতেন, তাদের হাতের লেখার বর্ণনায় এই কথা বলা হয়েছে। এক একজনের যাকে বলে মুক্তোর মতো হস্তাক্ষর, অথচ কত সামান্যই না রোজগার করতেন ওরা। অর্থাৎ এই যারা লিপিকর, তাদের মুক্তোর মতন হস্তাক্ষর, ওরকম বলেই তো যে হস্তাক্ষর যুগ যুগ ধরে মানুষ পড়তে পারবে, সেই জন্যেই তারা লিপিকর, সেই জন্যেই তারা এত সম্মানিত হতেন। মুঘল দরবারে কেন, সমগ্র বিশ্বের সব দরবারে। এবং সাধারণ গৃহস্থ মানুষও তাদের ডেকে কিন্তু পুঁথি নকল করাতেন, অথচ তাদের কিন্তু পারিশ্রমিক ছিল খুবই সামান্য। এই লেখক তারও উদাহরণ দিয়েছেন। 4 খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে পেয়েছিলেন নগদ 7 টাকা, কিছু কাপড় আর মিঠাই। এক সাহেব লিখে গেছেন 19 শতকে 12 আনায় 32,000 অক্ষর লেখানো যেত। তোমরা ভাবো, আজকে তোমাদের এক একটা প্রশ্ন উত্তর, বড় প্রশ্ন উত্তরও 250 শব্দ, 300 শব্দ, বড়জোর 500 শব্দ বেঁধে দেওয়া হয়। সেখানে 32,000 শব্দ মাত্র 12 আনায় সে আমলে লেখানো যেত। তবু পুঁথির কত না মাহাত্ম্য, তাকে ঘিরে লিপিকরের কত না গর্ব। অনেক পুঁথিরই খবরদার, এই পুঁথি যেন কেউ চুরি করার চেষ্টা না করে। অর্থাৎ অনেক দুষ্প্রাপ্য এবং মহামূল্যবান পুঁথি, যাদের সম্পর্কে এই কথাগুলি বলা হয়েছে। কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর, এটিও কিন্তু আমাদের খুব পরিচিত একটি কথা। এটিও লাইন তুলে দিয়ে প্রশ্ন আসতে পারে, কেন বলা হয়? ফাউন্টেন পেনও হয়তো আভাসে ইঙ্গিতে তাই বলতে চায়, কেননা অনুষঙ্গ হিসেবে ব্যারেল, কার্টিজ এসব শব্দ শোনা যায়, কিন্তু কদাচিৎ বারুদের গন্ধ কানে পৌঁছায়। অন্যদিকে ইতিহাসে কিন্তু অনেক পালকের কলমধারীকে সত্যই কখনো কখনো তলোয়ার হাতে লড়াই করতে হয়েছে, ক্রূর কিংবা মিথ্যাচারী প্রতিপক্ষের সঙ্গে। কলকাতার ইতিহাসেও এ ধরনের ডুয়েল বা দ্বৈরথের কাহিনী রয়েছে। সুতরাং যখন দেখি এত পরিবর্তনের মধ্যেও কেউ কলম আঁকড়ে পড়ে আছেন, তখন বেশ ভালো লাগে। ভাবতে ভালো লাগে আমাদের কালের অধিকাংশ লেখকই এখনো কলমে লেখেন। সাহিত্যে এই কথাটি বহুল ব্যবহৃত যে কলম তলোয়ারের চেয়েও শক্তিধর। কেননা তলোয়ার দিয়ে তো সরাসরি কাউকে খুন করা যায়, সেটা একটা দৈহিক শক্তির প্রদর্শন, একই সঙ্গে নিষ্ঠুরতা, নৃশংসতার নমুনা। কলম দিয়ে কিন্তু মানুষের মন পরিবর্তন করা যায়, বিপ্লব আনা যায়। তোমরা জানো যে বিশ্বের বড় বড় যে বিপ্লব হয়েছে, ফরাসি বিপ্লব বলো, আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামীর ইতিহাস, সেখানেও কিন্তু এইরকম বড় বড় লেখকদের, কবি সাহিত্যিকদের রচনা সবসময় বিপ্লবীদের প্রেরণা জুগিয়েছে, তাদেরকে বিপ্লবের পথে অনেকখানি এগিয়ে দিয়েছে। সেই কারণেই কলম আক্ষরিক অর্থেই তলোয়ারের চেয়েও শক্তিধর। ইতিহাস বলে যে সত্যি সত্যি পালকের কলম দিয়ে যিনি লিখতেন, অর্থাৎ
কোনো কবি সাহিত্যিক এদেরকেও কখনো কখনো সত্যি সত্যি লড়াই করতে হয়েছে। এমনকি কলকাতার ইতিহাসেও এরকম ডুয়েল বা দ্বৈরথের কাহিনী প্রচলিত রয়েছে। সুতরাং যে কলম নিয়ে এত কিছু, যখন লেখক দেখেন যে এখনো পর্যন্ত সেই কলমকে আঁকড়ে রয়েছে কেউ কেউ, তখন তিনি খুব স্বাভাবিকভাবে ভীষণ আনন্দিত হন, উৎফুল্ল বোধ করেন। এবং আরেকটি তথ্য দিয়েছেন যে তার সময়কার সব লেখকই এখনো খাতায় কলমে সাহিত্য রচনা করেন। অনেক ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন মাত্র একজন, তিনি অন্নদাশঙ্কর রায়। ছোট প্রশ্ন হিসেবে খুব ইম্পর্টেন্ট আসতেই পারে। গত কবছর ধরে কবি সুভাষ মুখোপাধ্যায়ও টাইপরাইটার ধরেছেন। অন্যরা প্রায় সবাই লিখছেন কলমে, অবশ্য ফাউন্টেন পেন কিংবা বল পেনে। সম্ভবত শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন একমাত্র সত্যজিৎ রায়। তার অনেক সুস্থ সুন্দর নেশার মধ্যে একটি ছিল লিপি শিল্প। খুব খুব ইম্পর্টেন্ট লাইন, কার কথা বলা হয়েছে প্রসঙ্গ নির্দেশ করো। তার হাতের লেখার কুশলতার সঙ্গে অন্যান্য শিল্পকর্মের সম্পর্ক থাকা খুবই সম্ভব। কে না জানেন রবীন্দ্রনাথ বেশি বয়সে যে চিত্রশিল্পী হিসেবে বিশ্বময় সম্মানিত হয়েছিলেন, তার সূচনা কিন্তু হাতে লেখা পাণ্ডুলিপির পাতায়। অর্থাৎ এটা কিন্তু খুব প্রচলিত কথা আমাদের মধ্যে, যার হাতের লেখা সুন্দর তার হাতের আঁকাও খুব সুন্দর, এবং সেটা দেখাও গেছে। রবীন্দ্রনাথ যদিও অনেক বেশি বয়সে তিনি চিত্রশিল্পে হাত দিয়েছিলেন, কিন্তু সেও ছিল অসাধারণ। সত্যজিৎ রায় নিজে দুর্দান্ত আঁকতেন, এবং তার লেখা ও তার যে চিত্র পরিচালনা সেটার খবর, মানে তার আর্টের নানা দিকে বহুমুখী প্রতিভার কথা আমরা সকলেই জানি। আর এইখানে এই প্রশ্নটিও আসতে পারে যে রবীন্দ্রনাথের চিত্রশিল্পের সূচনা কোথা থেকে হয়েছিল? পাণ্ডুলিপির পাতা থেকে। অক্ষর কাটাকুটি করতে গিয়ে আনমনে রচিত হয়েছিল ছন্দবদ্ধ সাদা কালো ছবি। কম্পিউটার নাকি ছবি আঁকতে পারে, কিন্তু সে ছবি কতখানি যন্ত্রের আর কতখানি শিল্পীর। স্বাভাবিক, তোমরা আজকে খুব অভ্যস্ত, তোমরা সকলেই নিশ্চয়ই দেখে থাকবে যে কম্পিউটারে যে ছবি আঁকা হয়, তোমরাও অনেক সময় প্রয়োজনে অপ্রয়োজনে সে ছবি নিজেরা হয়তো করেছো, তৈরি করেছো বা তার প্রিন্ট আউট নিয়েছো, কিন্তু সত্যি সত্যি তাতে প্রাণ নেই। কারণ ছবির মধ্যে লেখকের যে নিজস্ব ভাবনা, যে আবেগ সঞ্চারিত হয় হাতে আঁকা ছবির মধ্যে, তা তো কম্পিউটারের ছবির মধ্যে কিছুতেই সম্ভব নয়। সেই জন্যেই বলা হয়েছে সে ছবি কতখানি যন্ত্রের কতখানি শিল্পীর। এই লাইনটিও ইম্পর্টেন্ট, প্রশ্ন আসতে পারে। আমি কালিখেকো কলমের ভক্ত বটে, কিন্তু তাই বলে ফাউন্টেন পেন বা বল পেনের সঙ্গে আমার কোনো বিবাদ নেই। কেননা ইতিমধ্যেই বল পেনের কাছে আত্মসমর্পণ করে বসে আছি আমি। মনে মনে সেই ফরাসি কবির মতো বলেছি, তুমি সবল আমি দুর্বল, তুমি সাহসী আমি ভীরু। তবু যদি আমাকে হত্যা করতে চাও, আচ্ছা তবে তাই হোক, ধরে নাও আমি মৃত। এবারে একদম শেষের দিকে লেখক খুব ছোট্ট করে একেবারে নিজের মনের কথা বলেছেন। বলছেন যে তিনি কালিখেকো কলম, অর্থাৎ তিনি মজা করে বলেছেন যে নিব কালি, মানে দোয়াত কালির কথা বলেছেন। দোয়াত কালি তো খুব কালি দ্রুত ফুরিয়ে যায়, সেই জন্য বলা হচ্ছে যে কালিখেকো কলমের ভক্ত, কিন্তু তা বলে তার ফাউন্টেন পেন কিংবা বল পেনের সঙ্গে কোনো বিবাদ নেই। কারণ খুব স্বাভাবিক, যুগের সঙ্গে সঙ্গে সময় উপযোগী বা যুগ উপযোগী সকলকেই হতে হয়, লেখকও তাই হয়েছেন। এবং সেই সঙ্গে ফরাসি কবিতার কয়েকটি লাইন তুলে দিয়ে তিনি তার মনের এই কথাগুলি ব্যক্ত করেছেন। হ্যাঁ, একবার অন্তত নিবের কলমকে দেখা গেছে খুনির ভূমিকায়। অসাধারণ লেখক, তোমার আমার সকলের প্রিয় কঙ্কাবতী ডমরুধরের স্বনামধন্য লেখক ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় মারা গিয়েছিলেন নিজের হাতের কলম হঠাৎ অসাবধানতাবশত বুকে ফুটে গিয়ে। সেই আঘাতেরই পরিণতি নাকি তার মৃত্যু। একটি মর্মান্তিক ঘটনা বা তথ্য দিয়ে লেখক তার এই মূল্যবান রচনাটি শেষ করেছেন। একবার নিবের কলমকে দেখা গেছিল খুনির ভূমিকায়। লেখক ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়, যার লেখা কঙ্কাবতী, ডমরুধর চরিত ইত্যাদি ভীষণ ভীষণ ভালো। আমি সবসময় এরকম ভালো সাহিত্যের ক্ষেত্রে যা বলে থাকি চেষ্টা করো পড়তে। সেই সব অমর লেখার যিনি স্রষ্টা, তার কিন্তু অসাবধানতাবশত বুকে ওই কলমের নিব বিঁধে গিয়ে মৃত্যু হয়েছিল। 3টি পর্ব ধরে চেষ্টা করলাম
তোমাদের কাছে এই সমগ্র রচনাটি বিশদে এবং সহজ করে ব্যাখ্যা করতে। সেই সঙ্গে প্রতিটি পর্বের গুরুত্বপূর্ণ প্রশ্ন বলার চেষ্টা করলাম। আশা করব এরপর প্রবন্ধটি তোমরা যখন পড়বে তখন বুঝতে একটুও সমস্যা হবে না, একেবারে জলের মতো সহজ হয়ে যাবে। তবুও যদি কোনো প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো, আমি তার উত্তর নিশ্চয়ই দেব। আর পরবর্তীকালে এর প্রশ্নোত্তরও নিয়ে আসব। পরের দিন আরেকটি পাঠ নিয়ে ফিরে আসছি খুব তাড়াতাড়ি। সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পেতে চাইলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করতে ভুলো না। আজকের মতো টাটা।